ভারতবর্ষ জুড়ে তাদের উল্লেখযোগ্যভাবে শাখার বৃদ্ধি হচ্ছে এবং তাদের রাজনৈতিক মতাদর্শকে যাতে আরও বেশি সঞ্চারিত করা যায়, হিন্দুত্বের দর্শনকে যাতে আরও প্রসারিত করা যায়, তার জন্যে সামরিকভাবে এক শক্তিশালী ভারতের কল্পনা তারাই বারবার বলে এসেছেন। যে 1925 সালের পর থেকে পরপরভাবে বিভিন্ন সামাজিক আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে হিন্দুত্বের রাজনীতিকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করার একটা প্রয়াস শুরু করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ক্ষমতায় ফেরার পর থেকে ইন্দিরা গান্ধী জাতীয় ঐক্য অখণ্ডতার পক্ষে মারাত্মক প্রচার চালাতে থাকেন। ইন্দিরা কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে সরাসরি আবেদন করা হয় তারা যেন সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান ও শিখ থেকে উঠে আসা যে সাম্প্রদায়িক বিপদ তা থেকে জাতিকে রক্ষা করার যেন দায়িত্ব নেয়। আরএসএস যখন প্রথম নিষিদ্ধ হয়, মহাত্মা গান্ধীকে নৃশংসভাবে হত্যা করার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস নিয়ে প্রকৃত সত্যটা কি, এ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক চলে আসছে। 2014 সালের পর ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিয়ে চর্চা আপামর ভারতবাসীর মধ্যে বেড়েছে, কমেনি। অতীতে অনেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে অতটা গুরুত্ব সহকারে দেখতেন না, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের কাছে আরএসএস অতটা পরিচিত কোনো একটা রাজনৈতিক এন্টিটি হিসাবে ছিল না। যদিও আরএসএস কোনো রাজনৈতিক এন্টিটি নয়, বলাই হয় আরএসএস রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, রাজনীতিবিদদেরকেও নিয়ন্ত্রণ করতে তারা জানে। তার কারণ তারা ভারতবর্ষে যে ব্যবস্থা এবং ভারতবর্ষে যে মূল আধার হিন্দুত্ব, সেই হিন্দুত্বের রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্যে তার যেমন একটা রাজনৈতিক পদক্ষেপ আছে যেটা বিজেপির মাধ্যমে সাধিত হয়, অন্যদিকে বিজেপি ব্যতিরেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও হিন্দুত্বের রাজনীতিতে প্রভাবিত করে তাদের সাপেক্ষে টেনে নিয়ে আসার একটা প্রচেষ্টা থাকে। অতীতে এরকম ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। 1984 সালে এরকম ঘটনা ঘটেছিল এবং আরএসএস যখন প্রথম নিষিদ্ধ হয়, মহাত্মা গান্ধীকে নৃশংসভাবে হত্যা করার পর যে বিনায়ক গডসে তাকে যখন ফাঁসিতে তোলা হয় এবং বিচার হয়েছিল, গডসে ছিলেন, গোলবালকার ছিলেন এবং এর সাথে হেডগেওয়ার ছিলেন, অনেককেই সেদিনকে যুক্ত করা হয়েছিল, কিন্তু মুক্ত পান বাকিরা, তারা কারাবাসের পর মুক্তি পান, কিন্তু সেখানে গডসেকে ফাঁসি দেওয়া হয়। এগুলো আমরা প্রত্যেকেই জানি। তারপরের ঘটনা যেটা হয়েছিল, একটা বড়সড় দাঙ্গা হয়েছিল। গোটা মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই দাঙ্গায় আরএসএসের কার্যকর্তা যারা রয়েছেন এবং বিশেষভাবে চিৎপাবন ব্রাহ্মণ যারা ছিলেন তাদের অনেককেই হত্যা করা হয়। তার কারণ গডসে, নাথুরাম গডসে, তিনি একজন চিৎপাবন ব্রাহ্মণ ছিলেন এবং তাকে আরএসএসের সাথে ট্যাগ করা হলো। আরএসএস কিন্তু এই ঘটনার পর 13 দিনের মহাত্মা গান্ধীর হত্যার জন্য তার একটা শোক পালন করার চেষ্টা করেছিল, কিন্তু আরএসএসকে নিষিদ্ধ করা হয়। গোটা দেশ জুড়ে নিষিদ্ধ করার পরও ক্রোধ কিন্তু মানুষের কমেনি। দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর একটা সময় আসে 1948 সাল। বিটি রণদিভে তখন ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন। বিটি রণদিভে এসে সরাসরিভাবে প্রত্যক্ষভাবে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছিলেন, যে কারণে 1948 সালে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ হবার পরই আরএসএসের সামনে একটা পথ খুলে যায়। জওয়াহরলাল নেহেরু সহ অন্যান্য তৎকালীন কংগ্রেসের বরিষ্ঠ নেতা যারা এবং তিনি দেশের প্রধানমন্ত্রী নেহেরু, একটা যোগাযোগ সম্পর্ক স্থাপিত হয় যে দেশে আগামী দিনে কমিউনিস্ট বিপদকে ঠেকাবার জন্য কোথাও একটা আরএসএসের মুক্তি দেওয়া হোক, এবং দুজনের ক্ষেত্রেই যেহেতু কমন শত্রু হচ্ছে কমিউনিস্টরা, তাই অনেকটাই সুবিধা হয়ে যায় আরএসএসের এবং তাদের উপর যে নিষিদ্ধ করা হয়েছিল সে বিষয়টা উঠে যায়। এই যে ঘটনা প্রবাহ, তার
একটা সংক্ষেপে বললাম আপনাদেরকে, আরেকটু বিস্তারিতভাবে যাব। আরএসএস এই মুহূর্তে কি চায়? তারা কি অখণ্ড ভারত চায়? এই অখণ্ড ভারত নিয়ে কিন্তু গোটা উপমহাদেশ জুড়ে জোরদার রাজনৈতিক স্তরে আলোচনা হচ্ছে, সামাজিক স্তরে গিয়েও এই আলোচনা পৌঁছচ্ছে। হিন্দুত্বের রাজনীতিকে এক ভয়ানক বিপদ হিসাবে দেখছে আরএসএস বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। অবশ্যই ভারতের বামপন্থীরা এই ক্ষেত্রে অগ্রগণ্য, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও তারা জানে যে আরএসএসকে পুরোপুরি নস্যাৎ করার মতো জায়গায় সকলে সে শক্তিও নেই, তাই অনেকেই এই মধ্যে আত্মীকরণও হয়ে যাচ্ছে। ফলে আরএসএস ক্রমশ বেড়ে চলেছে, এবং এই বেড়ে চলার ঘটনা তারা প্রত্যেক সময় কিন্তু তারা জানান দিচ্ছে। গোটা ভারতবর্ষ জুড়ে তাদের উল্লেখযোগ্যভাবে শাখার বৃদ্ধি হচ্ছে, এবং তাদের রাজনৈতিক মতাদর্শকে যাতে আরও বেশি সঞ্চারিত করা যায়, হিন্দুত্বের দর্শনকে যাতে আরও প্রসারিত করা যায়, তার জন্যে সামরিকভাবে এক শক্তিশালী ভারতের কল্পনা তারাই বারবার বলে এসেছেন, যা অনেকটাই বাস্তব রূপ নিচ্ছে। কিন্তু আরএসএস ঠিক কীভাবে তৈরি হলো, একটু যদি ইতিহাসটা আপনাদের কাছে আরও একবার তুলে ধরি, তার কারণ 1925 সালে আরএসএস তৈরি, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু তার আগে কি এমন পরিপ্রেক্ষিত তৈরি হলো যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যা গোটা পৃথিবীতে এক সবচেয়ে বড় সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন হিসাবে উঠে এলো, যা রাজনীতিকে প্রভাবিত করছে, এবং ভারতবর্ষের মতো বৃহত্তম গণতন্ত্রের দেশে রাজনীতিকে প্রভাবিত করার মতো ঘটনা অতীতে কি কখনো হয়েছে? এই সমস্ত প্রশ্নগুলোর একটা উত্তর প্রত্যেকেই জানতে চান, আর সে কারণেই আজকে প্রকৃত ঘটনা, প্রকৃত গল্পটা ঠিক কী সেটা আপনাদের কাছে তুলে ধরব। 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হলো। এর অনেক আগে থেকে হিন্দুত্ববাদের উত্থান ঘটেছিল। পাঞ্জাবে দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজ 1875 থেকে হিন্দু জাতীয়তাবাদের উত্থানে সাহায্য করেছিল। 1906 সালে মুসলিম লীগ গঠনের অব্যবহিত পরে 1907 সালে লালা লাজপত রায় পাঞ্জাবে হিন্দু সভা গঠনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। পাঞ্জাবে হিন্দু সভা গঠনে উল্লেখ্য ছিল শুদ্ধি সভা, আর্য সমাজ, সনাতন ধর্মসভা, বিভিন্ন হিন্দু পুনরুজ্জীবনবাদী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে হিন্দু স্বার্থ সুরক্ষিত করা। লাজপত রায় বিশ্বাস করতেন হিন্দুরা নিজেরাই একটি জাতি, কারণ তারা নিজস্ব বিশেষ ধরনের একটি সভ্যতার প্রতিনিধিত্ব করে। পাঞ্জাবে হিন্দু সভার আদলে বিহার ও যুক্তপ্রদেশে হিন্দু সভা গঠিত হয়। 1915 সালে মদন মোহন মালব্য কুম্ভ মেলায় হিন্দু মহাসভা তৈরি করেন। এটি ছিল একটি সর্বভারতীয় সংগঠন, উদ্দেশ্য ছিল হিন্দুদের সামাজিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। বিনায়ক দামোদর সাভারকর 1883 থেকে 1966 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। হিন্দুত্ব শব্দের প্রবক্তা তিনি বলেছিলেন, হিন্দুস্তানের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা হিন্দু ধর্মের প্রচারের মাধ্যমেই একটি জাতীয় গোষ্ঠী গড়ে তুলতে পারে, এবং এই প্রতিক্রিয়াই জাতীয়তাবাদের জন্ম দেবে। হিন্দু পুনরুজ্জীবনবাদের সূচনা 1922 থেকে 1923 সাল নাগাদ। আর্য সমাজীরা শুদ্ধি ও সংগঠন প্রক্রিয়া দুটির উপর গুরুত্ব আরোপ করে। মুসলিমদের মধ্যে যেমন আছে তাবলিগ ও তঞ্জিব, আর্য সমাজীদের কাছে শুদ্ধি ও সংগঠন তারই প্রতিক্রিয়া। কেরালার মালাবার অঞ্চলে মোপালা কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে আর্য সমাজীরা উপরোক্ত কর্মসূচি গ্রহণ করেন। তবে প্রবল হিন্দু জাতীয়তাবাদের বিকাশে এক উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল 1925 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা হেডগেওয়ার সচেতনভাবে বিজয়া দশমীর দিনটিকে আরএসএসের উদ্বোধনী দিন হিসাবে বেছেছিলেন, কারণ এই দিনে শুভ বনাম অশুভের মহাকাব্যিক সংগ্রামে রাম রাবণকে পরাস্ত করেছিলেন। 1926 সালে রামনবমীর দিনে এই সংগঠনটির নামকরণ করা হয়েছিল, কেননা ওই দিনটি সাধারণভাবে রামের জন্মদিন হিসাবে ধরা হয়। একই দিনে তারা ভগবা ঝান্ডা বা গেরুয়া পতাকাকে গ্রহণ করেন। হেডগেওয়ার তিনি একসময় চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করার জন্য মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। তখন অনুশীলন সমিতির সাথে তিনি যুক্ত ছিলেন। অনুশীলন সমিতির মাধ্যমে যুক্ত থাকার কারণে, কেননা একটা সময় বাংলা, পাঞ্জাব তথা ভারতবর্ষের অন্যান্য জায়গায়, মহারাষ্ট্র, সেখানে যে উগ্র জাতীয়তাবাদ বা
ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যাদেরকে চরমপন্থী এবং অন্য দলকে নরমপন্থী বলা হয়, মূলত কংগ্রেসের আবেদন নিবেদনের রাজনীতির বিপরীতে দাঁড়িয়ে কোথাও একটা সশস্ত্র আন্দোলন বা জঙ্গি আন্দোলনের মাধ্যমে ইংরেজ সরকারকে পর্যদস্ত করার একটা লাইন প্রতিষ্ঠিত হয়েছিল। ইতিহাসে লাল, বাল, পাল এই তিনজনের নাম আমরা শুনেছি। লালা লাজপত রায়ের কথা আগেই বলেছি। বিপিনচন্দ্র পাল তিনি ছিলেন একজন সুদক্ষ বক্তা, তার বক্তব্য ছিল আগুন ঝরানো বক্তব্য। এবং বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে তিনি প্রতিষ্ঠা করেছিলেন কেসরি এবং স্বরাজ নামে দুটি পত্রিকা। এই দুটি পত্রিকার এডিটোরিয়াল এতটাই জোরালো ছিল যে বারবার তার বিরুদ্ধে সিটিজেন চার্জ অর্থাৎ দেশদ্রোহিতার মামলা এনে তাকে অন্তরীণ করা হয়। মোট 3 বার তিনি অন্তরীণ হয়েছিলেন এবং 4 বারের নাগাদ তিনি দীর্ঘদিন অন্তরীণ ছিলেন, প্রায় 4 বছর। ঠিক সেই সময় তিনি গীতা রহস্য বলে একটি বই তিনি রচনা করেছিলেন। 4 বছর ধরে তার সমস্ত ভারতীয় হিন্দু দর্শন, বেদান্ত থেকে শুরু করে উপনিষদ সমস্ত কিছুকে তিনি আত্মস্থ করে সুললিত ভাষায় এবং ছন্দে তিনি একটি মহাকাব্যিক একটি লেখা লেখেন, তার নাম গীতা রহস্য। এই গীতা রহস্য অবশ্য বাংলায় অনুবাদ করেছিলেন, কে করেছিলেন জানেন? আপনাদেরকে জানিয়ে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যিনি সেই সময় একজন সফল ব্যবসায়ী এবং বহু ভাষাবিদ। মারাঠি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করার জন্য সেই আমলে তিনি পেয়েছিলেন 3000 টাকা। যাকে সেই বিষয়টা অন্য বিষয়, বিস্তৃতভাবে কোনো এক সময় ভিডিওতে আপনাদের সেই ঘটনাও বিস্তৃতভাবে আপনাদেরকে বলবো। এইভাবে ভারতবর্ষে একটা হিন্দু জাতীয়তাবাদের একটা উত্থান হয়, যা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটা মূল ধারার মধ্যে প্রবেশ করে, কিন্তু তার মধ্যেও মূল ধারাতে প্রবেশ করলেও একটি স্বতন্ত্র ধারা হিসাবে থেকে যায়। তাই হেডগেওয়ার একেধারে তার বিপ্লবী জীবন থেকে তিনি চলে যান নাগপুরে। নাগপুরে একটি জায়গা যেটাকে একসময় বলা হতো ভূত বাংলো, ওখানে কেউই যেতেন না। একটি পোড়ো বাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠে সেই সময়কার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যা আজকে একটি অতি আধুনিক একটি ভবন তৈরি হয়েছে, যেখান থেকে গোটা ভারতবর্ষের বিভিন্ন যারা শাখা থেকে আগত যে সমস্ত আরএসএস কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। উপরে আছে সংগ্রহশালা। এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা ভালোভাবে দেখি, যে 1925 সালের পর থেকে পরভাবে বিভিন্ন সামাজিক আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে হিন্দুত্বের রাজনীতিকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করার একটা প্রয়াস শুরু করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং তারা বিপদ হিসাবে দেখে মুসলমানদের, এবং মুসলমানদের যে সংস্কৃতি, জীবনযাপন এবং তাদের যে মতাদর্শ, ইসলামের মতাদর্শের মধ্যে বিশেষ করে যারা খিলাফতি, তাদেরকে একটা আশু বিপদ হিসাবে প্রথম থেকেই দেখতে থাকে হচ্ছে আরএসএস। বহু ঘটনা ঘটেছে যেখানে বহু সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এবং রক্তাক্ত হয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা, এবং বেশ কিছু জায়গায় যেমন আরএসএসকে প্রাথমিক অবস্থায় পর্যদস্ত হতে হয়েছে। পরবর্তী অধ্যায়গুলোতে তারা একের পর এক তারা রেজিস্ট্যান্স দিয়ে মহারাষ্ট্র জুড়ে একটা প্রবল প্রতাপশালী একটি সংগঠন হিসাবে দ্রুত আত্মপ্রকাশ করে। হেডগেওয়ার এবং তার সহযোগীরা বুঝেছিলেন যে বিদেশি মুসলমান শাসকদের বিরুদ্ধে হিন্দুদের 1000 বছর ব্যাপী নিরবিচ্ছিন্ন সংগ্রামী ভারত ইতিহাসের মূল নির্ণায়ক। মুসলমান শাসক বিরোধী হিন্দু দেশপ্রেমকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তাদের সংগঠন। সমকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিয়ে স্বয়ংসেবকদের বিশেষ কোনো মাথা ব্যথা ছিলই না। স্বাধীনতা সংগ্রামে আরএসএস কর্মীদের অংশগ্রহণ প্রায় ছিল না বললেই চলে। 1928 সালে শ্রমিক, ছাত্র, যুবকেরা ভারতের বিভিন্ন প্রান্তে সাইমন কমিশন বিরোধী যে আন্দোলন সংগঠিত করেছিলেন, তাতে আরএসএস কর্মীদের তরফ থেকে কোনো সাড়া মেলেনি। 1930 সালে মার্চ মাসে গান্ধীজি তার ঐতিহাসিক ডান্ডি যাত্রার মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন। আরএসএস যথারীতি ভারতীয় রাজনীতির এইসব গুরুত্বপূর্ণ বিকাশগুলোর প্রতি উদাসীনতা দেখিয়েছিল। 1930 সালের 26শে জানুয়ারি ভারতের সর্বত্র স্বাধীনতা দিবস পালন করার প্রস্তাব নিয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস। এই প্রস্তাব সম্পর্কে আরএসএস প্রধান হেডগেওয়ার একটি সার্কুলার জারি করেন। ওই সার্কুলারে স্পষ্ট ঘোষণা করেন, ভারতের জাতীয় কংগ্রেস ও আমাদের স্বাধীনতার লক্ষ্য গ্রহণ করেছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয় আরএসএস শাখাগুলো ওই দিন স্বাধীনতা দিবস পালন করবে জাতীয় পতাকা অর্থাৎ গেরুয়া ঝান্ডা পুজোর মাধ্যমে। স্বয়ংসেবকরা জাতীয় তেরঙ্গা পতাকাকে কিন্তু সম্মান প্রদর্শন করার কথা ভাবেননি। আরএসএস যে নিষিদ্ধ হয়েছিল সেই নিষিদ্ধের ঘটনা তো আপনাদেরকে আগেই বলেছি, এবং বিশেষভাবে 1947 সালের ঘটনা, যা আপনারা প্রত্যেকেই জানেন যে 47 সালের পর 48 সালে মহাত্মা গান্ধী, যিনি বলেছিলেন যে তার মৃতদেহের উপর থেকে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা আসবে, এবং তিনি তারপর বেঁচে ছিলেন, কিন্তু ভারত দ্বিখণ্ডিত হয়েছিল। মহাত্মা গান্ধীর খিলাফত আন্দোলনকে সমর্থন করা বা পরবর্তী বিভিন্ন পদক্ষেপ নিয়ে, এবং বিশেষভাবে নোয়াখালীর দাঙ্গা এবং পাঞ্জাবে যে প্রবল দাঙ্গা হয়েছিল, যা নিয়ে কিন্তু অনেক আরএসএস কর্মীরা যেরকম সেই সময় ক্ষুব্ধ ছিলেন, অত্যাধিক পরিমাণে ক্ষুব্ধ ছিলেন গডসে। তার যে বক্তব্য, সেই বক্তব্য থেকেই জানা যায় যে গডসের ক্রোধ এতটাই চরমে ছিল যে তিনি বিশ্বাস করেছিলেন মহাত্মা গান্ধীকে হত্যার মাধ্যমে তার প্রতিশোধ তিনি তুলবেন, এবং সেই কাজটি করার পর গোটা দেশ জুড়ে যে একদিকে যেমন এক শোকাবহ পরিস্থিতি, মহাত্মা গান্ধীর নিধন আপামর ভারতবাসীর কাছে অত্যন্ত দুঃখের একদিন, এবং ভারতবর্ষ সদ্য স্বাধীন ভারতবর্ষের উপর এক বিপুল দুর্যোগের দিন। এমতো অবস্থায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, সর্দার প্যাটেল, তিনি আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেন। তারপর কিভাবে এলো 48 সালে সে নিষিদ্ধ ঘোষণা, অবশ্য বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। তারপর আসে দ্বিতীয় নিষিদ্ধের ঘোষণা জরুরি অবস্থার সময়। তখন আরএসএসের প্রধান ছিলেন বালাসাহেব দেওরাস। ঠিক ওই সময় ভারতবর্ষে জরুরি অবস্থার সময় বহু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার মধ্যে যেমন জনসংঘও ছিল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও ছিল। পরবর্তী সময় ইন্দিরা গান্ধীর এই স্বৈরতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে জেলের অভ্যন্তরী বিভিন্ন রাজনৈতিক দল এবং কংগ্রেসের মধ্যে থেকেও যারা ইন্দিরা গান্ধীর বিরোধিতা করে গ্রেপ্তার হয়েছিলেন, সবাইকে নিয়ে এবং জনসংঘের রাজনৈতিক অস্তিত্বকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হয় ভারতীয় জনতা পার্টিতে। 1980 সালে আত্মপ্রকাশ করে ভারতীয় জনতা পার্টি, যা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি রাজনৈতিক সংগঠন। আরএসএস গোটা ভারতবর্ষে হিন্দুত্বের যে দর্শন তাকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচুর তার শাখা রয়েছে, বহু তার সংগঠন রয়েছে। বেশ কিছু সংগঠনের নাম আপনারা প্রত্যেকেই জানেন। বিশ্ব হিন্দু পরিষদ যেমন একটি রয়েছে, বজরং দল একটি রয়েছে, মহিলাদের জন্য আছে দুর্গা বাহিনী, এছাড়া বনবাসী পরিষদ আছে যেটি আদিবাসীদের জন্য, এছাড়াও রাজনৈতিকভাবে যেমন ভারতীয় জনতা পার্টি রয়েছে এবং অন্যান্য বিভিন্ন সংগঠন রয়েছে, সাংস্কৃতিক ক্ষেত্র, বিজ্ঞান ক্ষেত্র, আদিবাসীদের ক্ষেত্র, ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত জনজাতি আছে তাদের জন্য বিভিন্ন এই সংগঠনগুলোর মধ্যে দিয়ে একটি ভাবধারাকে সে তুলে ধরতে চায় এবং যা রাজনৈতিকভাবে সিদ্ধ করতে চায় ভারতীয় জনতা পার্টি। এবং সেটি এমনই একটি কংক্রিট শেপ নিয়েছে যা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে, ভিন্ন মতাদর্শে বিশ্বাস করেন বা বহুত্ববাদের দর্শনে বিশ্বাস করেন, তাদের কাছে আজকের লড়াইটা অত্যন্ত কঠিন হয়েছে। কেন কঠিন হয়েছে এবং সেটা থেকে কিভাবে অতিক্রম করা যায়, ভবিষ্যতে তার অনেক ঘটনা নিঃসন্দেহে আপনাদেরকে শোনাবো। তবে আজ আরও একটি ঘটনার কথা বলবো, যেটি 77-75 সালে ঘটনার পর যখন জরুরি অবস্থা ঘোষিত হয়, তারপর কিভাবে সেটি ধীরে 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 আরএসএসকে একটা জায়গায় নিয়ে গেল এবং কিভাবে তাদের উপর যে নিষেধাজ্ঞা, সে নিষেধাজ্ঞাটা উঠল। 1973 সালে গোলওয়ালকারে স্থলাভিষিক্ত হয়ে আরএসএসের প্রধান হন বালাসাহেব দেওরাস। জরুরি অবস্থা ঘোষণা করে ইন্দিরা গান্ধী আরএসএসকে নিষিদ্ধ করেন এবং বালাসাহেব দেওরাস গ্রেপ্তার হন। দেওরাস জেল থেকে ইন্দিরা গান্ধীকে কয়েকটি চিঠি লেখেন, আবেদন করেন আরএসএসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইন্দিরা সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। জরুরি অবস্থার শেষ লগ্নে ইন্দিরা গান্ধী আরএসএসের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন বলে অনেকেই অনুমান করেন। 1980-র দশক থেকে এই সমঝোতাটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। 1980-র দশকের গোড়ার দিকে ইন্দিরা গান্ধী আরএসএসের মধ্যে কি কোনো গোপন বোঝাপড়া শুরু হয়? ক্ষমতায় ফেরার পর থেকে ইন্দিরা গান্ধী জাতীয় ঐক্য অখণ্ডতার পক্ষে মারাত্মক প্রচার চালাতে থাকেন।
ইন্দিরা কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে সরাসরি আবেদন করা হয় তারা যেন সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান ও শিখ থেকে উঠে আসা যে সাম্প্রদায়িক বিপদ তা থেকে জাতিকে রক্ষা করার যেন দায়িত্ব নেয়। কংগ্রেসের প্রকৃত উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব হিন্দু ভোট সংগ্রহ করা, আর আরএসএসও তার যাবতীয় শক্তি একটা সংগঠনের পেছনে ক্ষয় করতে দ্বিধাগ্রস্ত হয়েছিল। তারা মনে করেছিলেন যে বিজেপি ৮০ সালে তৈরি হয়েছে, তার রাজনৈতিক অধিষ্ঠান কিভাবে হবে তার থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও ধীরে ধীরে আরএসএসের মতাদর্শের ক্ষেত্রে প্রভাবিত করা। এই ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে প্রশাসনিক বা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করা এবং দেশ থেকে পাকিস্তান এবং পরবর্তী অধ্যায়ে পূর্ব প্রান্ত অর্থাৎ পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে শরণার্থী এবং অনুপ্রবেশ ইস্যু তাদেরকে এই জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে ক্রমশ কেন্দ্রে অধিষ্ঠিত কংগ্রেসের অনেকটা কাছাকাছি নিয়ে আসার চেষ্টা চলে এবং দুই তরফ থেকেই একটা ক্রমাগত চেষ্টা চলতে থাকে বলে বিভিন্ন সময় বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক বিষয় বা সিদ্ধান্ত সেই দিকেই ইঙ্গিত করে, যা একটা আপাত সমঝোতার ইঙ্গিত দেয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর+ নিউজ ডিজিটাল সাবস্ক্রাইব করে। এরকম অনেক কিছু ঘটনা ভারতের রাজনীতির ইতিহাসে ঘটেছে, ভারতবর্ষের কূটনৈতিক ইতিহাসে ঘটেছে, সামরিক ইতিহাসের নানা ধরনের ঘটনার যে আসল ঘটনা, রিয়েল স্টোরি আপনাদের কাছে আমি সুজিত চট্টোপাধ্যায় তুলে ধরব। ধন্যবাদ, নমস্কার।